আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টসে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আজকে আমাদের প্রধান শিরোনামটি হচ্ছে আওয়ামী লীগের লিফলেট বিলালেই গ্রেপ্তার। যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আমাদের কড়া বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলি খুবই আপত্তিকর, তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে। এদিকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তিতুমির কলেজের শিক্ষার্থীরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলেছে। দিনের পর দিন কিন্তু তাদের এই দাবি দেওয়া বেড়েই চলেছে। এটার পেছনে কারা জড়িত সেটাও আপনারা জানেন, কিন্তু এটা আপনারা প্রচার করেন না। এ বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি এম এ নোমান। নোমান ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দুটো বিষয় নিয়ে আমি কথা বলছিলাম কিছুক্ষণ আগে। একটা হচ্ছে প্রেস সচিবের বক্তব্য, যেখানে তিনি বলেছেন আওয়ামী লীগের লিফলেট যারা বিতরণ করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। প্রথমে এই অংশটাতেই আসি, এই বিষয়ে আপনার মতামত নিয়ে তারপরে আমরা পরের অংশটিতে যাব। আওয়ামী লীগের লিফলেট বিতরণ, আওয়ামী লীগের ঝটিকা মিছিল হঠাৎ করে বের হলো, 10-12 জন একসাথে হলো, মিছিল করলো এবং কোথাও উধাও হয়ে গেল। এই জিনিসটা কিন্তু আমরা গত 3-4 সপ্তাহ থেকে ঘন ঘন দেখছি। এই বিষয়ে আজকে সরকার একটা কঠোর বার্তা দিল, কিন্তু সরকার আসার 6 মাস প্রায় হয়েই এলো। এখন পর্যন্ত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, তারা ফেসবুকে অসম্ভব অ্যাক্টিভ, সামাজিক মাধ্যমগুলোতে তাদের দলীয়ভাবে এককভাবে যে নানা রকম তৎপরতা দেখা যাচ্ছে, পাশাপাশি তাদের তো এখন ব্যক্তিগত উপস্থিতিও ক্ষেত্র বিশেষে লক্ষ্য করা যাচ্ছে। একটা দল, যে দলের একটা অংশ নিষিদ্ধ, এবং সেই দলের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে যে তীব্র ক্ষোভ রয়েছে আগস্টের পর থেকে এই সময়ের মধ্যে, সেই ক্ষোভের মাত্রা সাধারণ মানুষের মধ্যে আমি কম দেখিনি। তো সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে দৃঢ় অবস্থান নিতে এতটা সময় লাগলো কেন, বা এতদিন পরে তারা সেটা নিয়ে বলছেন কেন? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি ঠিকই বলেছেন যে জুলাই বিপ্লবের মাধ্যমে অনেক লোকের প্রাণহানি, ছাত্র জনতার ইতিমধ্যেই আপনি জেনেছেন যে বিভিন্ন মাধ্যমে প্রায় 1000-এর উপরে ছাত্র জনতা শহীদ হয়েছেন, মারা গেছেন। হাজার হাজার, প্রায় 20,000-এর উপরে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে, হসপিটালে আছে, চিকিৎসাধীন আছে। যে এই অবস্থায় এই 6 মাসের মাথায় এসে, 6 মাসের মাথায় এসে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তাদের কিছু অ্যাক্টিভিটিস কার্যক্রম শুরু করেছে। এবং সেক্ষেত্রে একটা সময় হলো হয়তো 6 মাস আগে বা 1 বছর আগে এই রিপোর্টগুলো, এই অ্যাক্টিভিটিসগুলো, কার্যক্রমগুলো রিপোর্ট হতো না। এখন যেটা হচ্ছে, কেন হচ্ছে? যেমন সিটাগের একটা উদাহরণ দিচ্ছি। ভোর রাতে একটা ঝটিকা মিছিল করেছে 1 মিনিটে। যে 1 মিনিট একটা মিছিল করছে 7 থেকে 8 জন, কোথাও 20 জন, কোথাও 5 জন। সেটা ভোর রাতে শুরু করে 1 থেকে 2 মিনিটের মধ্যে একটা ফেসবুকে একটা ভিডিও হয়, ভিডিওটা আপলোড করে ওই উদ্দেশ্যেই করা, এতটুকুই। আর কোনো ক্ষেত্রে কিছু জায়গায় কিছু লিফলেট বিতরণ করেছে, এটা আপনি চোখে পড়ছেন। একসময় হয়তো এগুলো নিউজ হইতো না, এখন নিউজটা হচ্ছে কেন? 6 মাস আগে যখন পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালাতে বাধ্য হন, পালিয়ে যান পদচ্যুত হয়ে। এবং আপনি লক্ষ্য করবেন তিনি একা যাননি, তার দলের তার পরিবারের, মানে শেখ পরিবারের যারা আছেন তাদের সবাইকে কিন্তু আগে এবং পরে পালাতে যেতে সহায়তা করেছেন, তিনি সাথে নিয়ে গেছেন। আর দলের সিংহভাগ নেতা পালিয়ে গেছেন, বাকিরা আত্মগোপনে আছে। 6 মাসের মাথায় আওয়ামী লীগের কার্যক্রম, যেহেতু এটা একটা কার্যক্রম প্রকাশ করলে এটা পত্রিকা আসে, মিডিয়াতে আসে, তো তারাও উৎসাহিত হয় যে একটা কার্যক্রম চলে। একসময় হয়তো এটা মিডিয়াতে আসতে না, কিন্তু এখন কেন আসছে? যে এটাও কার্যক্রমের ফলে এটা তাদের মিডিয়াতে আসতেছে। এটা তো আসলে স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক দলের সাধারণ কিছু কর্মসূচি, মিছিল করা, লিফলেট বিতরণ করা, এগুলি রাজনৈতিক দলগুলো এগুলো করেই থাকে। কিন্তু এখনকার পরিস্থিতিতে, আগস্টের পর আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে, এখানে এসে আওয়ামী লীগের এই ধরনের তৎপরতা আসলে চোখে পড়ার মতো। এবং নিউজের মধ্যেও আছে বিষয়টি যে লিফলেটের যে ভাষা, এটা অত্যন্ত আপত্তিকর। এই ভাষাতে লিফলেট নিয়ে এভাবে বিতরণ করা, সরকারের এই দীর্ঘসূত্রিতার কারণ কি? সরকার এত সময় নিচ্ছে কেন? হ্যাঁ, আমি ওই প্রসঙ্গটাই বলতে চাচ্ছিলাম যে
আওয়ামী লীগের কার্যক্রম বা রাজনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করবে, কিন্তু আওয়ামী লীগ যে জুলাই আগস্টের মাধ্যমে যে একটা গণহত্যা দেশে পরিচালিত করছে, চালিয়েছে, এবং সাথে সাথে আপনি দেখবেন যে বাংলাদেশের যে একটা লুটপাটের যে একটা চর্চা, রাজনীতি, চর্চা বা তন্ত্র। লুটপাট গত 15 বছরে শেষ দিকে এসে কোনো ব্যবসায়ী এলচি করতে পারেননি, কোনো ব্যবসায়ী তাদের যে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম সেটা চালাতে পারেনি, ডলার ছিল না। সবগুলো ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। মানে একটা লেভেলে অপশাসন বলেন আর দুঃশাসন বলেন, সেটা শুধু কেবল যে একটা সেক্টরে কেন্দ্র করে তা না, মানে সার্বিকভাবেই পুরো দেশটার মধ্যে একটা লুটপাট বলেন, জুলুমতন্ত্র বলেন, বা একটা দুঃশাসন সব কিছুই চালিয়েছেন। তো সেই ক্ষেত্রে তারপরে এসে যে আওয়ামী লীগ রাজনীতি করবে, সরকার তাকে নিষিদ্ধ করে নাই বা বিভিন্ন ধরনের দাবি আছে, তো আওয়ামী লীগের পক্ষ থেকে যে ইতিবাচক রাজনৈতিক কোনো মনোভাব বা কোনো ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার জন্য তাদের যে অ্যাক্টিভিটিস সেটা চোখে পড়ছে না। এখানে এসে প্রশ্নটা, সরকার কার্যক্রমটা কি? গত 2-3 দিন যাবৎ যে কাজগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে, এটা ইতিমধ্যেই আমরা যতটুকু জেনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় 300-র উপরে এই ধরনের কার্যক্রম যেখানে যেখানে চালিয়েছে, লিফলেট বিতরণ বলেন বা টুকটাক অন্যান্য কার্যক্রম, সেখানে বিভিন্ন মামলার আসামিও আছে, তাদেরও অ্যারেস্ট হয়েছে, প্রায় 300-র উপরে আটক হয়েছে বলে আমরা পুলিশের সোর্স থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সোর্স থেকে জানতে পেরেছি এতটুকু পর্যন্ত। আর সেকেন্ড আরেকটা কথা আমি যেটা বলতাম, যে সরকারের কার্যক্রম কী শুরু হয়েছে, যে একদিকে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে, তদন্ত হচ্ছে, অনেক আসামিকে সেখানে উপস্থাপন করা হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, সেখানে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এবং তামিল করার জন্য পুলিশের প্রতি একটা নির্দেশনাও আছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সেখানে একটা চিঠিও দেওয়া হয়েছে, এখন পর্যন্ত ভারত কোনো চিঠির উত্তর দেয় দেয়নি। নাই। তো সেই সার্বিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের যে স্বাভাবিক কার্যক্রমটা সেটা আসলে হওয়ার কথা না। হ্যাঁ, তো সেটা হচ্ছে এখন টুকটাক বিভিন্ন জায়গায় ছোটোখাটো কিছু কর্মসূচি তারা মাঠে আসার চেষ্টা করছে। তবে আপনার বক্তব্য থেকে একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে সরকার যে একেবারে বসে নেই, কিছুই করছে না, মানে একেবারে ক্লিন শিট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ তাদের মতো করে প্র্যাকটিস করছে, বিষয়টা আসলে সেরকম না। মানে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, সরকারের দিক থেকে পদক্ষেপ আছে, কিন্তু সাধারণভাবে আমার মনে হচ্ছে তাহলে জিনিসটা নিয়ে প্রচারটা একেবারেই নেই। এখন আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, যেমন কয়েকদিন আগে গত মাসের জানুয়ারি মাসের 18 তারিখে একটা হরতাল হবে, ফেব্রুয়ারির 18 তারিখে একটা হরতাল ডেকেছে তারা সামনে। ঠিক একইভাবে গত জানুয়ারি মাসেরও একটা হরতাল ছিল 18 তারিখে, সেটা আচ্ছা। ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের যেই ফেসবুক পেজ আছে, তারা স্টেটমেন্ট দিয়েছেন। পরক্ষণে দেখা যাচ্ছে না এটা একটা গুজব, এই গুজবের কান দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বেরিয়েছেন। আপনি এটাও লক্ষ্য দেখেছেন একদিন রাতে যে ব্যাপকভাবে গুজব ছড়িয়ে পড়ছে, ডক্টর ইউনূস সাহেব পালিয়ে গেছেন, তিনি আর দেশে আসবেন না, তিনি অলরেডি বাইরে আছেন, উপদেষ্টা নাহিদ ইসলাম পালিয়ে যাচ্ছেন, অন্যান্য আসিফ নজরুল সাহেবের পাত্তা নাই, খবর নেই, এই ধরনের। তো সারা দেশে বেশ উৎসাহ, আর ফেসবুকগুলো, সামাজিক মাধ্যমগুলোতে আওয়ামী লীগ নেতাকর্মীরা ব্যাপকভাবে উৎসাহ আমি তো সহকারে দেখলাম ফেনীতে একটা মিছিলও বের হয়েছে, বিজয় মিছিল হিসেবে, যে বিজয় মিছিল নিয়ে শেখ হাসিনা ফিরে আসছেন। আমি সেই কথাতে আসছি যে শেখ হাসিনা আসছে, তারা এই সংবাদের ভিত্তিতে, এবং সেখানে এমন কিছু সুন্দর ভিডিও আপলোড করা হয়েছে যে এই যে গাড়ি বহর নিয়ে ইন্ডিয়া থেকে শেখ হাসিনা চলে আসেন। কারণ কি, এর আগেই শেখ হাসিনার একটা অডিও ভাইরাল হয়ে প্রকাশ হয়েছিল, প্রচার হয়েছিল, সেখানে শেখ হাসিনা বলছেন আমি দেশের খুব কাছে আছি, যেন চট করে আমি ঢুকে পড়তে পারি। ঠিক ওই কথার সঙ্গে রিলেভেন্ট করে আবার দেখা গেল যে হ্যাঁ একটা গাড়ি বহর আসতেছে বাংলাদেশে, কারণ গাড়ি বহরটা কি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতেছে না দেশের ভিতরে। এখন যারা তাদের নেতাকর্মী তারা ভাবছে হয়তো শেখ হাসিনা চলে আসছেন, যে তিনি বলছেন চলে আসবেন চট করে, তো তারা আমদা মিছিলে নামছেন। পরক্ষণে তারা কি হলো, মানে তারা আবার অ্যারেস্ট হয়ে জেলখানায় চলে গেছেন, মাঝখান থেকে ওদের লস হয়ে গেল, তারা আটক হয়ে জেলখানায় চলে গেলেন। তো এখন এটা একটু স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম না। এটা আমরা যেভাবেই দেখি না কেন, যে আওয়ামী লীগের আওয়ামী লীগের 2টা কার্যালয়ের কথা বলি, আমাদের একজন সংবাদকর্মী সেদিনও 18 তারিখে আওয়ামী লীগের হরতালের দৃশ্য দেখার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন, যে আসলে দেখি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়তে আওয়ামী লীগের হরতালের দৃশ্যটা কেমন দেখা যায়। তো আপনারা ইতিমধ্যে অবশ্যই জানেন যে সেখানকার কার্যক্রমটা কি, সেখানে তো কোনো মানুষের প্রবেশ তো দূরে থাক, সেখানে তো আশেপাশে যাওয়া যাচ্ছে না দুর্গন্ধে। তো এটা প্রত্যাশিত না। আওয়ামী লীগের যে কার্যক্রমটা সেটা কিন্তু আসলে সেই যে 5ই আগস্টের আগে যে একটা সন্ত্রাসী কার্যকলাপ বলেন বা
একটা আইন বহির্ভূত কার্যক্রম যেটা চালিয়েছে, তো এখনও আবার সেইভাবেই। তো এইটা দিয়ে আসলে রাজনৈতিক মাঠে পুনর্বাসিত হওয়া বা ফিরে আসা রাজনৈতিকভাবে মানুষের মনে, এটা খুব সহজ না এবং এটা সম্ভব না, না, আমি বিষয়টি যেটা মনে করি আর কি। বিষয়টি সহজ না এবং সম্ভব না, কিন্তু আওয়ামী লীগ অনেকভাবেই চেষ্টা চালাচ্ছে। আজকে যদি আমি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার একটা মন্তব্য আপনাকে বলি, উনি বলেছেন যে তিতুমির কলেজে যা চলছে এটার পিছনে অন্য কারো হাত আছে। তিনি স্পষ্ট করে কোনো পক্ষের নাম বলেননি, কিন্তু একটা জিনিস স্পষ্টই করে দিয়েছেন যে তার ইঙ্গিতটি কাদের দিকে, যে কারো হাত আছে, এটা নিয়ে আপনারা প্রচারও করেন না। এই অভিযোগও উনি একটু করেছেন। সেটি যে একটা হলো রাজনৈতিক কার্যক্রম, একটা হলো সন্ত্রাসী কার্যক্রম। আপনার দুইটা একভাবে না। আপনার এই সরকার যখন 8ই আগস্ট পরের দিন তার দায়িত্ব গ্রহণ করেন, আপনি সেদিন থেকে না, 5ই আগস্টের পর থেকেই কিন্তু একটার পর একটা এই ধরনের অ্যাক্টিভিটিস কার্যক্রম চলমান আছে। এবং আপনি জানেন, একটা নয়, এই ধরনের ষড়যন্ত্র বলেন, বলেন বা এগুলো অনেকভাবে চেষ্টা হয়েছে। আপনি জানেন এই যে আনসার বিদ্রোহ বলে এখানে, তো সেখানে আনসার বিদ্রোহে যিনি লিড দিয়েছেন তিনি সাবেক পতিত সরকারের একজন প্রতিমন্ত্রীর উপমন্ত্রীর ভাই, নেতৃত্ব দিয়েছেন। আরেকজন যিনি তার সেকেন্ড ইন কমান্ড ছিলেন নেতৃত্বে, তিনিও দেখা গেছে যে একটা যুবলীগের একটা কমিটিতে আছেন। এবং এই হলো তাদের ওখানকার কার্যক্রম। পরবর্তীতে এই ধরনের কার্যক্রম তো একটা নয়, চলছে একটার পর একটা আসবে। তো আমি যতটুকু জানি যে সরকারের যে মনোভাবটা কি, সরকার এইগুলো মানে আওয়ামী লীগ তো একটা বড় ধরনের, মানে গত 15 বছরের দেশ থেকে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই টাকার সিংহভাগ কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীদের হাতে আছে। ফলে সরকারের এটা অবশ্যই কনসার্ন এবং তাদের দৃষ্টিতে আছে যে আওয়ামী লীগের একদিকে আছে তাদের মাসলম্যান, এদিকে আছে তাদের অবৈধ বিপুল অর্থ, একটার পর একটা তাদের কাছ থেকে আঘাত আসতে থাকবে। প্লাস তাদের আছে প্রতিবেশী দেশ ভারত সহায়তা করার জন্য বিভিন্নভাবে সহায়তা করছে, অপপ্রচার চালাচ্ছে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। তো ফলে এগুলো আসবে, এটা আসাটা কিন্তু অস্বাভাবিক না, আসাটা স্বাভাবিক। সরকারের এখানে মোকাবেলা করার তাদের সক্ষমতা কতটুকু এবং তারা কী করছে সেটা হলো দেখার বিষয়। আওয়ামী লীগ তো এটা করবেই, যেহেতু তাদের হাতে টাকা আছে, অর্থ আছে, তাদের সেই ক্যাপাসিটি আছে, কেবল দেশকে অস্থির করার মতো তাদের সেই লোকবল আছে, এগুলো করবে। এটা এখন এমনটা না তো যে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে এগুলো করবে। আর তাদের তো ওই মনোভাবটা এখনো ফুটে আসে নাই যে না, আমরা আসলে অতীতের যে কার্যক্রমগুলো ভুল হয়ে গেছে, এত লোকের প্রাণহানি, কোনো ধরনের কোনো আফসোস নাই, কারোর মধ্যেই নাই। এটা সবচেয়ে কষ্টকর অংশ হচ্ছে তাদের একদম সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায়ে যে নেতাকর্মী আছে, কারোর মধ্যেই এই আফসোস নাই যে জুলাই আগস্টে দেশে তারা কি ঘটিয়েছে। আপনার ইন্টারেস্টিংটা হলো আপনার এই পয়েন্টটা যে আপনি দেখছেন যে যখনই আগের সরকারের সময় যখনই কোনো একটা ক্রাইসিস তৈরি হতো, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তিনি শেখ হাসিনার যে একটা টোন বা যে একটা ভাষ্য উচ্চারণ করতেন, সেটা কিন্তু তৃণমূল পর্যায়ে সেভাবেই চলতো। আপনি কি কাঁচামরিচ দাম যখন কম থাকবে আপনি কিনে এটাকে শুকিয়ে ফ্রিজে রাখবেন, আবার যখন এটা এই দাম বেড়ে যাবে তখন আপনি ভিজিয়ে এটাকে আগের জায়গায় নিয়ে আসবেন, আপনি ইউজ করবেন। এটা কি আদৌ সম্ভব? কিন্তু না, এটা আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বলছেন গণভবন থেকে সংবাদ সম্মেলনে, সেটা তৃণমূল পর্যন্ত সেই ভাইব্রেশনটা সেইটাই চলে গেছে। না, ওনার তো অসাধারণ প্রচুর রেসিপি ছিল। কাঁঠাল দিয়ে বার্গার খাওয়ার কথা বলেছিলেন তিনি, তারপরে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাওয়ার কথা বলেছিলেন তিনি। জি, তো আপনি এটা কি কখনো কোন একজন আওয়ামী লীগের নেতা কর্মী কি কখনো এটা বলছে যে না আদৌ আসলে এটা সম্ভব না? এটা কিন্তু আপনি জানেন, আমি জানি, আওয়ামী লীগের আমার ধারণা আওয়ামী লীগ 100% নেতা কর্মী জানে যে কাঁচামরিচ শুকিয়ে রাখলে এটা আবার ভিজাইলে এটা কিন্তু আগের জায়গায় আসবে না। ডিম সিদ্ধ করে আমি ফ্রিজে রাখবো, আবার যখন দাম বাড়বে তখন আবার ইউজ করবো। হ্যাঁ, এটা সম্ভবই না। আবার কি যেন পেঁয়াজ ছাড়া রান্না আমিও করি, পেঁয়াজ ছাড়া রান্না করি, অনেক রেসিপি, মানে অনেক ধরনের বক্তব্য। তা আমার বক্তব্য হলো ওই জায়গায় এটা কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা জানেন যে প্রধানমন্ত্রী এই কথাটা যৌক্তিক না, অযৌক্তিক। তারপরেও কিন্তু ওই প্রধানমন্ত্রী যে টোনে কথা বলছেন ওই কথাটাই কিন্তু নিজ পর্যন্ত ওইভাবেই চলে গেছে। তার মানে সবাই এই পরিমাণ দলকানা যে কারোর মধ্যে স্বাভাবিক যে বিবেচনা বুদ্ধি, জ্ঞান বুদ্ধি কোনোটাই কাজ করেনি। তো যদি সেটাই থাকতো, হ্যাঁ, তাহলে তো অবশ্যই যে এই যে শেখ হাসিনা ইতিপূর্বে যে বক্তব্যগুলো যেগুলো বেরিয়ে আসছে তার টেলিফোনের মাধ্যমে, টেলিকনফারেন্স বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলছেন, খুব সিলি কথা, হ্যাঁ, খুব সাধারণ, মানে খুব হালকা কথা। তো এখনও যদি তার মধ্যে একটা যে উপলব্ধি যে না আসলে আমাদের অতীতের কার্যক্রমগুলো ভুল হয়েছে, এটা হয়তো আমার ধারণা যে ভুল হয়ে গেছে, আমরা বিশ্বাস করি।
কিন্তু ওনাদের মধ্যে কিন্তু এই ধরনের কোনো কিছু আসে নাই যে না এগুলো। আপনার নিশ্চয়ই একটা জিনিস মনে আছে, সেটা হচ্ছে 96 সালে আওয়ামী লীগ যখন নির্বাচনে আসে, তখন কিন্তু আওয়ামী লীগ তাদের অতীতের জন্য ক্ষমা চেয়ে শেখ হাসিনা নিজে টেলিভিশনে দেয়া ভাষণে অতীত কর্মকাণ্ডের জন্য, তার মানে তার বাবার আমলে যা ঘটিয়েছিল, যা ছিল 71 বা 72 থেকে 75 পর্যন্ত, সেই সময়ের জন্য ক্ষমা চেয়ে তারপরে বলছেন যে আগের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে সামনে আরেকবার সুযোগ দিন, এটা বলেই কিন্তু উনি এসেছিলেন। এখন আওয়ামী লীগের আরেকবার ক্ষমা চাওয়ার জন্য পরবর্তী নির্বাচন বা আরো 21 বছর বা 42 বছরের সময়ের প্রয়োজন হবে কি না, এখন আসলে ক্ষমা চাওয়া না চাওয়ার প্রসঙ্গটা কখন আসবে, যে আওয়ামী লীগ ক্ষমা চাইলেই যে ক্ষমা পেয়ে যাবে, বা আওয়ামী লীগ ক্ষমা চাইলো আর বাংলাদেশের মাটিতে এই অবস্থায় বা আরও 10 বছর পরে 20 বছর পরে মানুষ ভুলে যাবে, আমার কাছে মনে হয় তাদেরও এটা জানা, যে ফলে তারা আসলে ওই পথে না গিয়ে, আর আওয়ামী লীগের অসংখ্য নেতা আছেন, তারা এখন বুঝতে পারতেছেন তাদের মধ্যে উপলব্ধিটা আছে। আমাদের সঙ্গে তো অনেকেরই কথা হয়, আমাদের সঙ্গে যেহেতু আমরা মিডিয়া সংবাদকর্মী, আসলে তাদের মধ্যে অনেকের মধ্যেই এই উপলব্ধিটা আছে, যারা রিয়েল পলিটিশিয়ান। আওয়ামী লীগের মধ্যে তো অনেক রাজনীতিবিদ আছেন যারা মানে রাজনীতি চর্চা করতেন, তাদের মধ্যেই এই উপলব্ধিটা আছে যে না আসলে আওয়ামী লীগ যে শেষ দিকে অতিমাত্রার এক ব্যক্তির উপর নির্ভর হয়ে গেছে। শেষ দিকে তো আসলে কিন্তু আওয়ামী লীগের রাজনীতিটা আর আওয়ামী লীগের হাতে ছিল না, এটা মুষ্টিমেয় কিছু সুবিধাভোগী পুরোপুরি ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে, কিছু সুবিধাভোগী লোক সেখানে তৈরি হয়ে গেছে, যারা প্রকৃত অর্থেই মাঠ রুট লেভেল থেকে রাজনীতি করে উপরে এসেছেন। এটা হয়তো আমাদের খুব ক্ষুদ্র ধারণা, মানে জানা, এটা আমাদের আসলে এত বিশাল জানা না। তাদের মধ্যে আসলে রাজনৈতিক কার্যক্রমটা তাদের হাতে ছিল না। এটা কিছু আপনি যেভাবেই দেখেন না কেন, যে পুলিশের যে ভাতের হোটেল যেটা হারুন সাহেবের ভূমিকা রাজনীতিতে এবং সরকারে এবং আওয়ামী লীগের এমন 1 কোটি নেতাকর্মীর ভূমিকার চেয়ে হারুন সাহেবের ভূমিকাটাই ছিল অনেক বেশি, মুখ্য, গুরুত্বপূর্ণ। নেতাকর্মীদের ভূমিকা থাকতো বা আপনি যেটা বলেন ডেডিকেশন থাকতো, তাহলে শেষ দিকে কিন্তু আওয়ামী লীগের প্রোগ্রামগুলো আমরা কভার করছি। তো সেখানে আওয়ামী লীগের প্রোগ্রাম সফল করার জন্য 10 লাখ লোক জড়ো হওয়া কোনো বেশি কঠিন ব্যাপার ছিল না। শেষ দিকে আসলে দেখা গেছে যে এখানে 300, ওখানে 200, তাও অনেকভাবে নিয়ে আসতে হয়েছে। আর বাকিরা তো সেখানে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, এই হারুন সাহেবদের মতো লোকজন, বাতের হোটেল যারা তৈরি করছেন, তাদের মতো লোকজনই কিন্তু আসলে আমাদেরকে টিকিয়ে রেখেছিল। সবার জন্য নাকি কোটা বরাদ্দ ছিল, যে এ এত হাজার দিবে, অমুক কত হাজার দিবে, ওইভাবে এসে এখন যেভাবেই হোক নিয়ে আসবে। বেরিয়ে আসছে, এখন অনেক তথ্যই আসছে, অনেক তথ্যই আসবে হয়তো আরো। কিন্তু সবকিছু পরেও যেটা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলছেন তার বক্তব্যে, যে ষড়যন্ত্রের ইঙ্গিতটা তিনি মূলত ওইখান থেকেই বলছেন, যে আমাদের, উনি কিন্তু কালকেও বলছেন, আজকেও বলছেন এই কথাটা, যে আমরা এমন একটা পর্যায়ে দেশের দায়িত্ব নিয়েছি, দেশের টোটাল ব্যাংকগুলো ছিল খালি, কোথাও কোনো ফান্ড ছিল না, টাকা ছিল না। আমরা আসলে দেশটা এমন পর্যায়ে এখন আস্তে আস্তে একটা পর্যায়ে আনতেছি, এর মধ্যে থেকে এত দাবি গত 15 বছরে, যে দেখা গেছে যে আপনি অবাক হবেন, রাস্তায় আসছে যে বাসা বাড়িতে কাজ করেন, প্রত্যেকের বাসা বাড়িতে কাজ করেন, আমাদের অনেক যারা গৃহকর্মী আছেন তারা আসছেন, প্রেস ক্লাবে আসছেন, তারও তাদের দাবি নিয়ে, যে তাদেরকে বুয়া বলা যাবে না, তাদেরকে খালা বলতে হবে, বা এই ধরনের দাবি, অদ্ভুত দাবি নিয়ে আসতেছে, মানে কোথাও এই ধরনের দাবি, আসলে এত দাবির বন্যা কোত্থেকে আসতেছে। তো অবশ্যই এগুলো রিকশাওয়ালাদেরকে দেখেছিলাম প্যাডেল না হ্যান্ডেল, এই ধরনের দাবি আসলে কোত্থেকে অদ্ভুত দাবি নিয়ে আসতেছে। পরক্ষণে প্রত্যেকটি আপনার গার্মেন্টস নিয়ে আন্দোলন হলো, সেখানে দেখা গেলো যে সাভারে যে ছেলেটাকে অ্যারেস্ট করছে, সে ছাত্রলীগের একটা কমিটির পদধারী একজন নেতা, তিনি সেখানে বক্তৃতা দিচ্ছেন, সবাইকে জড়ো করছেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো এইভাবে যতগুলো আন্দোলন তৈরি হয়েছে, এর মধ্যে সরকার বলতেছেন যে অনেকগুলো দাবি যৌক্তিক, দাবি তো একটা যে পরিমিত ভোট, আমি কখন দাবিটা প্রেস করব, কখন পূরণ করব, যেখানে এটা তো সময় না, যেখানে এখনো আহতরা হসপিটালে চিকিৎসার জন্য এখনো কাতরাচ্ছেন, বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা দেওয়া হচ্ছে, অপ্রতুল অর্থ, আমাদের সক্ষমতা সব কিছু মিলেই। তো সেই অবস্থায় আবার দেখেন সরকারি কর্মকর্তারা তাদের বেতন বাড়ানোর জন্য আন্দোলন করছিলেন কয়েকদিন আগে। এই ধরনের মানে অদ্ভুত দাবি নিয়ে আসতেছেন, যেখানে আমাদের এখানে এই মুহূর্তে সংকট মোকাবেলা করা, একটা স্বৈরাচারের পতন বিদায় হলো, এখন দেশ পুনর্গঠনের কথা, সেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক দাবি আসতেছে। তো সরকার যেটা করছে আসলে এই দাবিগুলোর ক্ষেত্রে, সরকার কিন্তু সবগুলো দাবি যৌক্তিক, এটা কিন্তু আর মানে অস্বীকার করছেন না।
দাবিগুলো সহানুভূতির সঙ্গেই দেখছেন, এবং প্রত্যেকটা দাবি, যেমন তিতুমির কলেজের যেই আন্দোলনটা, সেখানে আপনি দেখেন তাদের দাবির মধ্যে যে একটা দাবি আছে যৌক্তিক, যে শিক্ষার মান বাড়ানো। তাদের তিতুমির কলেজে আজকে শিক্ষা উপদেষ্টা বলছেন তিতুমির কলেজে আরও পিএইচডি ডিগ্রিধারী আরও অনেক যোগ্য দক্ষ শিক্ষকদেরকে সেখানে দেওয়া, এবং গবেষণা কাজে অর্থ বরাদ্দ বৃদ্ধি বাড়ানো। তো এই দাবিগুলো যৌক্তিক, এবং এগুলো মেনে নিয়েছে সরকার, সাথে সাথেই সরকার এগুলো মেনে নিয়েছে বা এগুলো পর্যালোচনা করছে। কিন্তু তিতুমির কলেজকে ইউনিভার্সিটি করতে হবে, তো এটা তো একটা অদ্ভুত এবং খুব হাস্যকর একটা দাবি। ফলে অনেকেই বলতেছেন না, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় নয়, এটাকে মহাজগৎ বিশ্ববিদ্যালয় করে দিলে আরো ভালো হবে। কেন এই ধরনের দাবি তো এটা শুধু অযৌক্তিক না, হাস্যকর দাবি এটা। তবে যে 7 কলেজ নিয়ে আলোচনা ছিল, সেই 7 কলেজের মধ্যে 6টি কলেজকে নিয়ে সম্ভবত সরকার এখন একসাথে একটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আনতে চাচ্ছে। তিতুমির শহরে কিছুক্ষণ আগে সিদ্ধান্ত হয়েছে যে তিতুমিরের জন্য আলাদাভাবে তারা বিবেচনা করবে। সরকারের যেটা আগের আমি কথাটা বলছি, যে সরকারের যেই একটা কমিটি করে দিয়েছেন, উচ্চ পর্যায়ের কমিটি, ইউজিসির মাননীয় চেয়ারম্যানকে আহ্বায়ক করে, সেই কমিটিকে 7টা কলেজের টোটাল যে একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি হবে, সেখানে তাদের কার্যক্রম পরিচালিত হবে। তো সেই কমিটির মধ্যে তিতুমির কলেজও আছে। এবং সরকার তারপর সেখানে আরো একটা কথা রাখছে, যেহেতু আমরা কোনো একটা কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে, তো সেখানে এগুলো আলোচনার ভিত্তিতেই সেই বিষয়গুলো আসবে, যে কোনটা যৌক্তিক এবং কোনটা উপযোগী, সেই ভিত্তিতে তারপরে এখানে একটা আন্দোলন গড়ে তুলছেন, হয়তো শেষ পর্যন্ত এটা সমাধান। তীব্রভাবে আন্দোলন চলছিল, সন্ধ্যার সময় সম্ভবত তারা একটি বৈঠকে বসেছেন, সেখান থেকে কিছু সিদ্ধান্ত এসেছে। নোমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা ব্যস্ত সময়, কাজের সবচেয়ে ব্যস্ত সময়ে আমি আপনাকে নিয়ে এসে স্টুডিওতে আটকে রেখেছি, তবে আপনার আলোচনা আমাদের সবাইকেই সমৃদ্ধ করলো। আশা করি শিগগিরই আবারও আরেকটি টপিক নিয়ে আপনার সাথে বসবো। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের পরের খবরটির শিরোনাম হচ্ছে, আন্দোলন প্রত্যাহার করেছে তিতুমিরের শিক্ষার্থীরা। এই নিউজটিতে বলা হয়েছে, তিতুমিরের আন্দোলনকারীদের সাথে সমঝোতা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি রেলগেটে যাচ্ছেন অনশন ভাঙাতে। আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। তিতুমির নিয়ে আলাদা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। 7 কলেজের সঙ্গে থাকছে না তিতুমির। এর আগে বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার বিকেল 3:40 থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। বিকেল 5:30টায় তিনি আমার দেশকে বলেন, আপাতত ঢাকা টঙ্গী ঢাকা সেকশনের ট্রেন চলাচল বন্ধ আছে। আন্দোলনকারীরা রেলপথ ছাড়লে ট্রেন চলাচল আবারও শুরু হবে। জানা গেছে, বিকেল 3:40 দিকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রেলপথ অবরোধ করলে রেলকর্মীরা লাল পতাকা দেখান। লাল পতাকা দেখে লাইনে উপকূল এক্সপ্রেস ধীরে ধীরে গতি থামিয়ে মহাখালী রেলগেটের কাছে ট্রেনটি থামিয়ে দেয়। এর আগে ঢাকা থেকে ছেড়ে যাওয়া উপকূল এক্সপ্রেস ট্রেনটি মহাখালী থেকে ফিরিয়ে নেওয়া হয়। মহাখালীতে তিতুমির কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি বিবেচনায় মোতায়েন করা হয়েছে 4 প্লাটুন বিজিবি। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের রায়ট কার ও জলকামান। আমরা এর পরের নিউজে যাচ্ছি। টিউলিপের 10 বছর জেল হতে পারে। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির গোয়েন্দারা। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে সম্প্রতি ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এ তথ্য দেয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল। অভিযোগ রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। এ প্রকল্পের 90% ঋণ এসেছে ক্রেমলিন থেকে, আর দায়িত্বে আছে রাশিয়ার কোম্পানি রোসাটম। এছাড়া টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ রয়েছে। টিউলিপের বিরুদ্ধে ওঠা দুর্নীতির প্রমাণ হলে তার 10 বছর জেল হতে পারে, কারণ ব্রিটেনের ব্রাইবেরি অ্যাক্ট 2010 অনুযায়ী কেউ বিদেশে ঘুষ গ্রহণ করলে তার বিরুদ্ধে ব্রিটেনে মামলা এবং সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড হতে পারে। এনসিএর কর্মকর্তারা বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন, যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। সূত্রের দাবি, এনসিএ শুধু বাংলাদেশের জন্য নয়, বরং যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার জন্য তথ্য সংগ্রহ করতে পারে। এনসিএর বাংলাদেশে এটি দ্বিতীয় সফর। গত বছরের অক্টোবরে প্রথম সফরে সংস্থাটি অন্তর্বর্তী সরকারকে দুর্নীতি তদন্তে সহায়তার প্রস্তাব দেয়। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা প্রতি বছর প্রায় 13 বিলিয়ন
বিলিয়ন পাউন্ড বিদেশে পাচার করতেন। টিউলিপ সিদ্দিক গত মাসে লেবার পার্টির পদ থেকে পদত্যাগ করেন, যা তার বিরুদ্ধে চলমান তদন্তের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউরোপকে শুল্কের হুমকি ট্রাম্পের। চীন, কানাডা ও মেক্সিকোর পর এবার ইউরোপকে শুল্কের হুমকি দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ফ্লোরিডার মারেলাগো থেকে ওয়াশিংটনে ফিরে আসার পর সাংবাদিকদের একথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর উপর শিগগিরই শুল্ক আরোপ করতে যাচ্ছেন তিনি। দেশগুলো আমেরিকার কাছ থেকে সুযোগ নিচ্ছে। ট্রাম্প বলেন, তারা আমাদের গাড়ি কিনছে না, আমাদের কৃষিপণ্য কিনছে না, কিছুই কিনছে না, কিন্তু আমরা তাদের থেকে সবকিছুই কিনছি। লাখ লাখ গাড়ি, বিপুল পরিমাণ খাদ্য ও কৃষিপণ্য। কবে থেকে এই শুল্ক আরোপ করা হতে পারে এই প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি কোনো সময়সীমা জানাচ্ছি না, কিন্তু খুব শিগগিরই তা আরোপ করা হবে। এর আগে শনিবার চীন, কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। আমেরিকার এই শুল্ক আরোপের বিপরীতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে 3 দেশই। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, দেশটিতে রপ্তানি হওয়া আমেরিকান পণ্যের উপরও তারা শুল্ক আরোপ করতে যাচ্ছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনব্যাম তার দেশে রপ্তানি হওয়া আমেরিকার পণ্যে শুল্ক আরোপ নিয়ে কাজ করতে অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। অপরদিকে চীন বলছে, আমেরিকার এই পদক্ষেপগুলোর বিরুদ্ধে তারা আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ নিয়ে যাবে। সবশেষে খেলার খবর। রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে খুলনা। স্বপ্নের মতো এক শুরু ছিল রংপুর রাইডার্সের। টানা 8 ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছিল তারা। এমন শুরুর পর শেষের বাস্তবতা হয়তো কল্পনাও করেনি রাইডার্সরা। গ্রুপ পর্বের শেষ 4 ম্যাচে টানা হারে এলিমিনেটরে জায়গা হয় তাদের। এলিমিনেটরে ডু অর ডাই ম্যাচ খুলনা টাইগার্সের বিপক্ষে লড়াই করার মতো পুঁজিও পেল না রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 16.5 ওভারে 85 রানে অল আউট হয় নুরুল হাসান সোহানের দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদদের দারুণ বোলিংয়ে তাদের কোনো স্বীকৃত ব্যাটারি ভরসা দিতে পারেননি। 23 রান করেন দলপতি সোহান, সেটাও 25 বল খেলে। শেষ দিকে আকিব জাভেদ ব্যাট হাতে না দাঁড়ালে 50-এর আগেই গুটিয়ে যেত রংপুর। শেষ ব্যাটার হিসেবে ফিরে যাওয়ার আগে 18 বলে 32 রান করেন এই পাকিস্তানি বোলার। রংপুরকে 100-র আগে গুটিয়ে দিতে সমান 3টি করে উইকেট নেন মিরাজ ও নাসুম। 86 রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই মিরাজকে হারায় খুলনা। ইনফর্ম এই ব্যাটারের ব্যর্থতার পরও জয় পেতে খুলনাকে খুব বেশি বেগ পেতে হয়নি। দ্বিতীয় উইকেট জুটিতে অ্যালেক্স রসকে সঙ্গে নিয়ে বাকি পথটা দাপটের সঙ্গে পাড়ি দিয়েছেন নাইম শেখ। প্রিয় দর্শক, আজকে আমাদের আয়োজন এই পর্যন্তই। কাল আবার একই সময়ে একই চ্যানেলে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, পড়ুন, শুনুন, মন্তব্য করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।